আমি ওনার কথায় মুচকি হেসে বললাম, দোয়া করবেন যেন সুখটুকু আঁকড়ে ধরে রাখতে পারি। উনি আরানের দিকে তাকিয়ে বলল, আরান, এইবার আমাকে যেতে হবে, আজ তাহলে উঠি। আরান ব্যতিব্যস্ত হয়ে বলল, এখন না আমার বাড়িতে এসেছেন, কিছু তো মুখে দিয়ে যেতে হবে। উনি মুচকি হেসে বলল, না আরান, এইটা হয় না। আমি আমার দায়িত্ব কর্তব্য পালনের ক্ষেত্রে কোথাও কিছুই খাই না বা নেই না। ডিউটি বাদ দিয়ে কোনো একদিন আসব, তখন পেট পুড়ে না হয় খেয়ে যাব। আরান মুচকি হেসে বলল, ঠিক আছে, আমি আপনার নিয়মের বাইরে গিয়ে জোর করব না, তবে একদিন আসতেই হবে। উনি মুচকি হেসে বলল, ঠিক আছে, আসব। উনি চলে গেল, তার সাথে আসা 3 জন লোকও চলে গেল। ডাক্তার 2 জন পরীকে আদর করে দিয়ে ওনারাও বেরিয়ে পড়ল। বুড়াক এসে আমার সামনে দাঁড়িয়ে বলল, সব কিছুর কদর সবাই করতে জানে না মিসেস সাখাওয়াত, তবে আপাকে দেখে মনে হচ্ছে আপনি শুধুই মিস্টার সাখাওয়াতের জন্য তৈরি, যে মিস্টার সাখাওয়াতকে আগলে রাখতে পারবে। দোয়া করি সুখে থাকুন। বুড়াক পরীর গাল হালকা স্পর্শ করে 2 ফোঁটা চোখের জল ফেলে দিল। চোখ মুছে মুচকি হেসে চলে গেল। খালা পরীর দিকে তাকে বলল, দাদুমণি, তুমি কোলে না থাকলে ওই শাকচুন্নিরে আমিও 2টা দিয়ে ফাটাই দিতাম। ওনার কথায় আমি হেসে দিলাম। মামনি বড় নিঃশ্বাস ফেলে বলল, আজ বিরিয়ানি রান্না করব, মনটা বেশ ভালো। বাবাই পাশ থেকে বলল, হ্যাঁ তাই করো। আর আমি অফিসে যাচ্ছি, কোনো কিছু লাগলে বলো, আসার সময় নিয়ে আসবো। আমি আর চোখে আরানের দিকে তাকিয়ে বাবাইকে ইশারা করে বললাম, আমার জন্য চকলেট আনতে। বাবাই ইশারা করে বলল, ঠিক আছে। তখনই আরান গলা খাকি বলল, কিছু মানুষের ইশারা দেওয়া শেষ হলে এইবার কাজে যেতে পারে। আমি আর বাবাই আরানের কথায় বিষম খেলাম। মামুনি মুচকি হেসে কিচেনে চলে গেল। পরি খালার কোল থেকে হাত বাড়িয়ে আদু বলিতে বলল, মা মা। মেয়েটার মা ডাকে প্রাণ জুড়িয়ে যায়। আমি কোলে নিতেই শব্দ করে হেসে উঠল। বাবাই আমার পাশে এসে দাঁড়িয়ে বলল, দিদি ভাই, এটা তো সিটিং হয়ে গেল। সারাদিন তুমি দাদাভাই শেখাতে থাকি আমি, আর তুমি কি না আমার মেয়েকে ডাকছ। পরি কি বুঝলো জানি না, তবে খিলখিল করে হেসে দিল। দাঁত নেই তাই হাসিটা অন্যরকম। বাবাই পরীকে আদর করে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। খালা মামুনির ডাকে চলে গেল। পরি ওড়না ধরে টানাটানি করছে আর বুবু শব্দ করছে। আরান আমার পাশে এসে দাঁড়িয়ে বলল, পজিটিভ বউ, মেয়েটাকে নিয়ে এবার রুমে চলে যান। এতক্ষণে আমার হুঁশ ফিরল। আসলেই তো লিজার ওপর রেগে সব বলে দিলাম। আমি আরানের দিকে তাকাতে পারছি না। আরান আমার দিকে ঝুঁকে মাথায় চুমু দিয়ে বলল, আমার সামনে এত লজ্জা কিসের, আমি তোমারই। আমাকে তোমার বলে দাবি করতে এত সংকোচ কিসের মায়াবতী। পরি তার বাবার শার্ট ধরে টানাটানি করছে। আরান পরীকে আদর করে দিয়ে বলল, মিষ্টি, আমি অফিসে যাচ্ছি, নিজের খেয়াল রেখো। আমি আরানের দিকে তাকে বললাম, কখন আসবেন। আরান মাথা চুলকে মুচকি হেসে বলল, 2টোর দিকে আসবো, তুমি খেয়ে নিও। আমি ওনার দিকে তাকে বললাম, আল্লাহ হাফেজ, সাবধানে যাবেন। উনি তৃপ্তিকর চাহনি দিয়ে বেরিয়ে পড়ল অফিসের উদ্দেশ্যে। আমি পরীকে নিয়ে রুমে গেলাম। মেয়েটাকে খাইয়ে ঘুম পাড়াতে হবে, নইলে মামুনিকে হেল্প করতে পারবো না। দুপুরে সবাই খাওয়া দাওয়া করে নিল, কিন্তু আমি আরানের জন্য বসে আছি। ওনাকে ছাড়া খাবারে মন বসে না। উনি আসার পর 2 জন মিলে খাবার খেয়ে নিলাম। হালকা রেস্ট নিয়ে আবার চলে গেল অফিসে। তার নাকি জরুরি মিটিং আছে, আসতে রাত হবে। আমি আজ যে সুযোগ পেয়েছি, আজই ওনাকে মনের কথা বলে দিব। কিন্তু তার মনের মতো করে সেজে, তাই তড়িঘড়ি করে আলমিরা খুলে তার দেখা কালো জামদানি শাড়ি নিলাম। এই শাড়িটা উনি এনেছে আমার জন্য, কিন্তু পরা হয়নি, আজই পরব। সব গুছিয়ে রাখলাম। এইবার শুধু সন্ধ্যা হওয়ার অপেক্ষা। বলে দিব ভালোবাসি, হয়তো তার চেয়ে কম, কিন্তু ভালোবাসি তো। নোট, যাকে তুমি এক সমুদ্র ভালোবাসা দেওয়ার পরও সে তোমায় ছেড়ে চলে যাবে, তখন ভেবে নিও সে আর যাই হোক কারো শিশির বিন্দু সমান ভালোবাসা পাওয়ার যোগ্য না। সন্ধ্যায় নাস্তা করে পরীকে নিয়ে মামুনির রুমে গেলাম। শাড়ি পরতে পারলেও পারফেক্টভাবে পারি না, কিন্তু আজ যে সব পারফেক্ট হওয়া চাই, যা মামুনি ছাড়া পসিবল না। মামুনি আমাকে দেখে বলল, কিরে মা, দরজায় দাঁড়িয়ে আসিস কেন, ভেতরে আয়। পরীকে কোলে নিয়ে
মামনির বিছানায় বসলাম। মামনি পরীকে কোলে নিয়ে আদর করছে, আর আমি আফসোস করছি কিভাবে বলবো তা নিয়ে। মামনি আর আমার সম্পর্ক বান্ধবীর মতো, কিন্তু তাও লজ্জা লাগছে। লজ্জা লাগারই কথা। মামনির কথায় ভাবনার রেশ কাটলো। মামনি আমার দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, মুখ এত শুকনো লাগছে কেন? কি নিয়ে এত চিন্তা? ফটাফট বলে ফেল দেখি। আমি মামনির হাত ধরে বললাম, মামনি একটা সাহায্য লাগবে, মানে তোমার ছেলেকে ছোট করে বড় একটা সারপ্রাইজ দিব। মামনি হেসে উঠে বলল, ছোট করে বড় সারপ্রাইজ দিবি? এখন তো আমার ছেলে তার বউকে চোখে হারায়, আর তার বউটাও সেই রকম হয়েছে। এমন না হয় বউয়ের সারপ্রাইজ নিতে না পেরে বেহুশ হয়ে যায়। মামনির কথায় লজ্জায় আমি শেষ। লজ্জা নিবারণ করতে মিশে অভিমান দেখে বললাম, মামনি ভালো হচ্ছে না কিন্তু। মামনি মুচকি হেসে বলল, এমন একটা সময় আমারও গিয়েছিল মিষ্টি। তোর বাবাই আর আমার অ্যারেঞ্জ ম্যারেজ ছিল, তাই ছোট ছোট অনুভূতিগুলো বুঝতে আর বোঝাতে সময় লেগেছে। কিন্তু যখন সেই অনুভূতিগুলো প্রকাশ পেয়েছে, তখন থেকে জীবনের মোড় অন্যরকম হয়ে গেছে। সব কিছু কেমন রঙিন হয়েছিল, ভালোবাসা গাঢ় রং ধারণ করেছিল, যার রেশ এখনও কাটেনি আর কাটবে না কখনো। তোর বাবাই আর আমার ভালোবাসা ছিল তোদের মতো। ভালোবাসতাম কিন্তু বলতাম না, খেয়াল রাখতাম কিন্তু বুঝতে দিতাম না। মামনি তার অনুভূতিগুলো বলতে বলতে এতটাই ভাবুক হয়ে গেছিল। মামনিকে 18 বছরের যুবতী মনে হচ্ছে, যে তার প্রথম অনুভূতিগুলো অনুভব করছে মাত্র। মামনি আমার দিকে তাকিয়ে আমার থুতনিটা ধরে মুখটা উঁচু করে বলল, তা এখন তুই কি সারপ্রাইজ দিবি যেটাতে আমার হেল্প লাগবে? আমি মুচকি হেসে বললাম, না বলা ভালোবাসাটা বলতে চাই তোমার ছেলেকে। মামনি, তোমার ছেলে আমাকে ভালোবাসে কিন্তু একটু বলে না। মামনি হেসে উঠে বলল, আমার ছেলে বলে না দেখে সবার সামনে মায়াবতী আর ভালোবাসা বলেছে মিষ্টি। আমি লজ্জা পেয়ে বললাম, উফ মামনি, তুমিও না, এসব রাখো। এখন তুমি আমাকে শাড়ি পরিয়ে দিবে আর চুলগুলো আঁচড়ে দেবে, এইটা বেশি ইম্পর্টেন্ট। মামনি আমার মাথায় চুমু দিয়ে বলল, ঠিক আছে মা, তুই রুমে যা, আমি একটা জিনিস নিয়ে আসছি। সন্ধ্যায় নাস্তা করে পরি কিনে মামনির রুমে গেলাম। শাড়ি পরতে পারলেও পারফেক্টভাবে পারি না, কিন্তু আজ সব পারফেক্ট হওয়া চাই, মামনি ছাড়া পসিবল না। আমি রুমে এসে পরীকে নিয়ে বসে আছি। পরি আমার ওড়না নিয়ে খেলছে। মাঝে মাঝে ইচ্ছে করে মেয়েটাকে একদম কলিজার মধ্যে লুকিয়ে রাখি, একদম আদুরে আমার আদরিনীটা। পরীকে রেখে ফটাফট রুমটা গুছিয়ে ফেললাম। বারান্দাটা আগে থেকেই ফুল গাছ দিয়ে সাজানো। আরান গাছগুলো এনে দিয়েছিল। আরানকে বলে দোলনা আনিয়েছি। দোলনা আর বারান্দার গ্রিলে ফেরি লাইট লাগানো। যেদিন ফেরি লাইটগুলো লাগাচ্ছিলাম সেদিন আরান কোমরে হাত গুজে ভুরু কুঁচকে তাকে বলল, এই তুমি কি ছোট বাচ্চা? এসব বাচ্চাদের মতো কি করছো? আসলে বুঝতে পারিনি এগুলো কি। পরে সন্ধ্যায় লাইট জ্বালিয়ে বারান্দায় নিয়ে গেলাম, তখন হাঁ করে দাঁড়িয়েছিল। সেই কথা মনে পড়লে বড্ড হাসি পায়। পরীর মা ডাকে ধ্যান ভাঙল। তাকে দেখে মেয়েটা একদম বিছানার পাশে চলে এসেছে। কোনো রকম দৌড়ে গিয়ে কোলে তুলে নিলাম। মেয়েটা হয়েছে একরকম ঘুম কাতুরে, চোখ ছোট ছোট হয়ে এসেছে, বোঝাই যাচ্ছে ঘুমাবে। তাই দেরি না করে শুয়ে ফিডিং করাতে লাগলাম। ঘুম আসলে তার মাকে চাই। আমি যখন পরীকে ঘুম পাড়াতে ব্যস্ত, তখন মামনি এলো হাতে করে একটা ছোট ঝুড়ি নিয়ে। পরীকে ঠিক করে শুয়ে উঠে পড়লাম। মামনি আমাকে ফ্রেশ হতে বলল। আমি ফ্রেশ হয়ে ব্লাউজ আর পেটিকোট পরে বেরিয়ে আসলাম। মামনি আমাকে খুব সুন্দর করে শাড়ি পরিয়ে দিল। আঁচল হাতে ছাড়া রেখেছে। মামনি ড্রেসিং টেবিলের সামনে টুলে বসিয়ে দিল। খোপা খুলে দিতেই মামনি হাঁ করে তাকিয়ে আছে। আমার চুল দেখে বলল, মাশাল্লাহ, খুব সুন্দর চুল, একদম মাশাল্লাহ টাইপের বড়। আমি মামনির কথায় মুচকে হাসলাম শুধু। মামনি চুল আঁচড়ে দিতে দিতে বলল, আমি তো জানতামই না আমার মাটা যে কেশবতী, দেখলাম না কেন? আমি মুচকি হেসে বললাম, আরান মানা করেছে চুল খোলা দিয়ে যেন বাইরে না যায়, তাই দেখনি এতদিন। মামনি ছোট ছোট করে বলল, চুল আঁচড়ে দিত কে তাহলে? হ্যাঁ, মাশাল্লাহ, যে লম্বা চুল, তাতে এতটুকু তো আমি বুঝতে পারছি তুই কখনো এই চুল সামলাতে পারবি না, আর তুই নিজের প্রতি একদম উদাসীন। মামনির কথায় বেশ লজ্জা পেলাম, তাই নিজেকে স্বাভাবিক রেখে বললাম, হ্যাঁ, তোমার ছেলেই চুলের যত্ন নেয়, ভেজা চুল মুছে দেয়া থাকে,
থেকে শুরু করে ঘুমানোর আগে বেনি করে দেয়া অবধি। মামনি আমার মাথায় চুমু দিয়ে বলল, তোর কথা এমন ভালো হয়ে গেল। মন থেকে দোয়া করি যাতে তোদের সম্পর্ক পূর্ণতা পায়, যাতে কারো নজর না লাগে। কোনো তৃতীয় ব্যক্তির যেন তোদের এই পবিত্র সম্পর্কটাকে নষ্ট করতে না পারে। মামনির কথায় পেছন ফিরে মামনিকে জড়িয়ে ধরলাম। মামনি আমার মাথায় হাত বুলিয়ে বলল, সুখী হ মা, আমার ছেলেটা তোকে খুব ভালোবাসে। তোর কিছুই করা লাগবে না, তুই শুধু আমার ছেলেটাকে ভালোবাসা দিয়ে আগলে রাখবি। আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। মামনি আমার চুলগুলো আশ্রে ছেড়ে দিল, চোখে গাঢ় করে কাজল আর ঠোঁটে লাল টকটকে লিপস্টিক লাগিয়ে সাজিয়ে দিল। মামনি হাতে করে নিয়ে আসা ঝুড়ি থেকে বেলি ফুলের মালা বের করলো। তা দেখে হা হয়ে তাকিয়ে আসি। মামনি মুচকে এসে বলল, ভেবেছিলাম খোপা করবি, তাই নিয়ে এলাম, কিন্তু এখন তো খোলা চুল, কিন্তু তা চলবে। মামনি একটা মালা আমার হাতে জড়িয়ে দিল, আর একটা মালা ক্লিপ করে চুলে আটকে দিল। আরেক হাতে লাল কালো মিলে কাঁচের চুড়ি পরিয়ে দিল। আমাকে সাজিয়ে কপালে চুমু দিয়ে বলল, শুধু নাম মিষ্টি না, দেখতেও মিষ্টি আমার মেয়েটা। মামনি আমাকে চেয়ারে বসিয়ে দিয়ে বলল, তুই এখানে বস, আমি আসছি। মামনি তড়িঘড়ি করে চলে গেল। আমি উঠে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পর্যবেক্ষণ করছি। আসলেই শাড়িটা সুন্দর। আচ্ছা, আমাকে কি তার মন মতো লাগছে? তার পছন্দ হবে তো? ওনার সামনে কিভাবে যাব তা মনে করতেই লজ্জায় সিটিয়ে যাচ্ছি। মামনি ডেকে বললে, এইদিকে আয় তো তাড়াতাড়ি। আমি মামনির কাছে গিয়ে দেখি প্লেটে করে ভাত নিয়ে এসেছে। আমি ভুরকুঁচকে তাকিয়ে মামনি বলল, ফটাফট খেয়ে নে। আমি তড়িঘড়ি করে বললাম, তুমি তো জানোই আমি ওনার সাথে ছাড়া খাই না। মামনি, তাহলে নিয়ে এলে কেন? মামনি বলল, তোর উনিকে একটু বেশি করে ঝাটকা দিতেই তোকে খাওয়াচ্ছি, তাড়াতাড়ি হাঁ কর। আমি মন খারাপ করে বললাম, উনি বলবে না কিন্তু ওনার খারাপ লাগবে মামনি। মামনি প্লেট রেখে বলল, আমিও চাই বেশি খারাপ লাগুক। শোন, আরান বাড়ি আসলে বলবো তুই খাওয়া দাওয়া করে নিয়েছিস, আর আরান না বললেও মন খারাপ করবে, কিন্তু রুমে আসার পর যখন তুই তাকে সারপ্রাইজ দিবি তখন তার খুশি দ্বিগুণ হবে। আর আরান তো জেনেই যাবে তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এমন করেছিস, তাই তোকে খাওয়ার কথা বললাম পাগলি। মামনির কথা শুনে আমিও আর অমত করিনি। মামনি আমাকে খাইয়ে দিয়ে চলে গেল। এখন প্রায় 10টা বাজতে চলল। আমি আরানের জন্য অপেক্ষা করছি। দরজা খোলার আওয়াজে পেছন ফিরে তাকালাম। আরান মুখ ভার করে আছে। আমি বুঝতে পারলাম মামনি তার চাল ছেলে দিয়েছে, তাই সাহেব মুখ ভার করে আছে। আরানের হাতে কিসের প্যাকেট যেন। আমি ধীর পায়ে বারান্দা থেকে রুমে আসলাম। আরান আমার দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিয়ে আবার চকিত হয়ে তাকালো। আমি বেশ বুঝতে পারলাম সাহেব শক খেয়েছে। আচ্ছা, সে তো আমার না বলা সব কথা বুঝতে পারে, তাহলে এখনও নিশ্চয়ই বুঝে গেছে। আরান ধীর পায়ে আমার সামনে এসে দাঁড়ালো। আমি লজ্জায় মাথা নিয়ে আসি। আরান আলতো হাতে আমার দুগালে হাত ডুবিয়ে বলল, কি হয়েছে মিষ্টি, তুমি কোথাও যাচ্ছ নাকি? সেজেছ যে, আমাকে বললে না তো। আরানের কথায় মাথা খারাপ হয়ে গেল। বদলোক একটা, দুনিয়া সব বুঝতে পারে, শুধু আমার মনটাই বোঝে না। রাগে গা রিরি করতে লাগলো। তাই হাত ঝাড়া মেরে ফেলে দিয়ে দাঁতে দাঁত চেপে বললাম, হ্যাঁ যাচ্ছি তো, পাশের বাড়ির কুদ্দুসের পার্টিতে। যে সকল বিবাহিত নারীর জামাই তাদের ভালোবাসে না, তাদের জন্য সে বড় করে থার্ড থ্রো করেছে, পার্টি থ্রো করেছে। আর সেইখানে আমি চিফ গেস্ট, কুদ্দুস নিজে এসে পার্সোনালি ইনভাইট করে গেছে। তাই এত সেজে গুজে খোলা চুলে তার পার্টিতে যাচ্ছি। এইসব পার্টিতে যেতে জামাইকে বলতে হয় না, তাই আপনাকেও বলিনি। আরান আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। আমি রেগে ফেটে পড়ছি। আরান দুষ্টু এসে আমার হাত ধরে হ্যাঁচকা টান মারলো, যার ফলে আমি হুমড়ি খেয়ে তার বুকের ওপর পড়লাম। আরান আমার কোমর জড়িয়ে ধরে বলল, কুদ্দুস তো জানে না আমার বউ সেই পার্টিতে এন্ট্রি নেওয়া তো দূর, সেই পার্টির কথা জানারও কথা না। আমি লাজুক হেসে তার দিকে তাকালাম। উনি ফু দিয়ে আমার চোখের ওপর পড়া চুলগুলো সরিয়ে দিল। আমি চোখ খিচে বন্ধ করে ফেললাম। আরান আমার কানের কাছে মুখ নিয়ে বলল, তা কেন এই কিলার লুক নিলে বললে না তো? আমি ধীরে ধীরে চোখ খুলে তার চোখে চোখ রেখে বললাম, যদি বলি ভালোবাসি তাই, যদি বলি আমার একান্ত উনিটার জন্য তাই, যদি বলি আমার ওনার প্রতি হওয়া অনুভূতিগুলো জানাতে তাই, যদি বলি ওনাকে নিজের মনের প্রতিবিম্ব দেখাতে তাই, যদি বলি আমার তাকে আমার বানানোর জন্য তাই, বিশ্বাস করবেন কি?
আরান আমার দিকে তাকিয়ে থেকে আমাকে ছেড়ে দিয়ে ধাপ করে চেয়ারে বসে পড়ল। মাথায় নিচু করে চুল টানছে। আমি ওনার অবস্থা বুঝতে পেরে ওনার চুলে হাত ডুবিয়ে দিলাম। আরান আমার দিকে তাকে আচমকা উঠে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল, আমার ঘাড়ে মুখ গুজে দিল। আমি তার পিঠে নিজের হাত রাখলাম। ঘাড়ে তরল কিছু পড়েছে টের পেতে হকচকিয়ে গেলাম। উনি কাঁদছে। আমি ওনাকে জড়িয়ে ধরে বললাম, কাঁদছেন কেন? কাঁদলে কিন্তু এখনই কুদ্দুসের পার্টিতে চলে যাব। উনি আমার কথা শুনে আরেকটু নিবিড়ভাবে জড়িয়ে ধরল, কাঁপা কাঁপা গলায় বলল, একবার গিয়ে দেখো, পা ভেঙে দিব। আমার বউ আমার কাছে থাকবে, কে বলেছে তার বর তাকে ভালোবাসে না? আমি মুচকি হেসে বললাম, তাহলে সে কাঁদছে কেন? উনি আমাকে আলতো করে ছেড়ে আমার দুগালে হাত দিয়ে কপালে বেশ সময় নিয়ে ভালোবাসার পরশ এঁকে দিল। আমি চোখ বুজে সেই ভালোবাসা অনুভব করতে ব্যস্ত হয়ে পড়লাম। উনি আমাকে ছেড়ে দিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল। হাঁটু গেড়ে বসে আমার হাত দুটো তার হাতের মুঠোয় নিয়ে বলল, ভালোবাসি বলেই কাঁদছি। ট্রাস্ট মি মায়াবতী, আমার ধারণাই ছিল না আমি আজ এমন কিছু শুনব। আসলে আমার জীবনের অপ্রত্যাশিত ঘটনাগুলো বরাবরই সুন্দর হয়। মানুষ কিভাবে তার ভালোবাসা প্রকাশ করে তা আমি জানি না, আমিও পারি না ওইভাবে। কিন্তু আজ তোমাকে সব কথা বলতে চাই। একটু সময় হবে তোমার আমার না বলা কথাগুলো শোনার জন্য। অপ্রকাশিত ভালোবাসাগুলো প্রকাশ করার একটু সুযোগ দিবে কি মায়াবতী? আমি ওনার দিকে তাকিয়ে মুচকে এসে বললাম, পুরো জীবনটাই যার নামে করে দিতে রাজি। সে সময় খুঁজছে আমার কাছে। উনি মুচকে এসে বলল, ভালোবাসি প্রিয়তমা, যদি প্রয়োজন দিয়ে শুরু হয়েছিল সম্পর্ক, কিন্তু সেই সম্পর্ক প্রয়োজন থেকে বদ অভ্যাস হয়ে গেছে। বদ অভ্যাস এখন ভালোবাসা হয়ে গেছে, আর সেই ভালোবাসা মায়ায় আবৃত। আমার জীবনটা কোথাও একটা থেমে গিয়েছিল, তিক্ত হয়ে উঠেছিল, কিন্তু সে থেমে থাকা জীবনে প্রবেশ করে মিষ্টি নামক মায়াবতী মেয়েটি, যে আমার জীবনের তিক্ততায় ঘেরা মুহূর্তগুলো তার মিষ্টতা দিয়ে দূর করে দিয়েছে, যার সান্নিধ্যে এসে জীবনটা আগের চেয়ে বেশি রঙিন হয়ে গেছে, গোছানো হয়ে গেছে, যার মায়াবী মুখের দিকে তাকিয়ে হাজার ক্লান্তি দূর করা যায়, যার আশেপাশে থাকলে বেঁচে থাকার ইচ্ছে আরও প্রগাঢ় হয়, যার এক চিলতে হাসির জন্য জীবন বাজি রাখা যায়, যার মায়া ভরা চোখের দিকে তাকিয়ে নতুন স্বপ্ন আঁকা যায়, যার তপ্ত নিঃশ্বাসের শব্দ শীতলতা বয়ে আনে, যাকে হারানোর ভয়ে পুরো পৃথিবী থমকে যায়, যার অনুপস্থিতির কথা চিন্তা করতেও দম বন্ধ হয়ে যায়। আমার সেই মায়াবতীকে বলছি ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। আমার বাবুর আম্মুকে বলছি ভালোবাসি, এতটাই ভালোবাসি মায়াবতী। আমার সেই ভালোবাসা আমাদের তিনজনের জীবন পার হয়ে যাবে। ভালোবাসতে হবে না, শুধু আমাকে একটু ভালোবাসতে দিও, শুধু একটু পাশে থাকতে দিও। দিবে কি একটু ভালোবাসা? তুমি না হয় আমার ভালোবাসা হয়ে থেকো। সেই ভালোবাসা শেষ হলে বদ অভ্যাস হয়ে থাকবে। বদ অভ্যাস শেষ ছেড়ে দিলে প্রয়োজনে থাকবে, আর প্রয়োজন ফুরালে আমার মায়া হবে। মায়া জিনিসটা চোরাবালির মতো। আমার মায়া চোরাবালিতে আটকে রাখবো তোমায়, হবে আমার ভালোবাসা। আমি ওনার কথা শুনে আমি চুপ করে দাঁড়িয়ে আছি। আমি কি বলবো বুঝতে পারছি না। লোকটার অনুভূতিগুলো বরাবরই সুন্দর। উনি হতাশ হয়ে তাকিয়ে আছে। আমি ওনার দিকে তাকিয়ে ওনার হাত ধরে উঠলাম। উনি ভুরু কুঁচকে উঠল। আমি ওনাকে টেনে বারান্দায় নিয়ে এলাম। উনি আমার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়েই আছে। আমি ওনার হাত ছেড়ে দিয়ে একটা কাগজ ওনার হাতে দিলাম। উনি ফেরি লাইটের আলোতে সেই কাগজ খুলল। কাগজ খুলে আমার দিকে তাকিয়ে বলল, কিছু তো লেখা নেই। আমি মুচকি হেসে ওনার সামনে দাঁড়িয়ে বললাম, আমার জীবনটা এই সাদা কাগজের মতো ছিল, যা এখন আর নেই। আরান নামক আমার সেই উনি আমার জীবনটা রাঙিয়ে দিয়েছে। আমি থেমে তার আরেকটু কাছে গিয়ে আমার ডান হাত ওনার বুকের বা পাশে রাখলাম। উনি হাঁ করে তাকিয়ে আছে। ওনার তাকানোতে বেশ লজ্জা পেলাম। লজ্জায় মাথা নিচু করে বললাম, ভালোবাসি। উনি আমার থুতনি ধরে মুখটা উঁচু করে বলল, চোখে চোখ রেখে বলো, আমাকে ভালোবাসা তোমার অধিকার, তাই মাথা নিচু করে রাখবে। আমি ওনার দিকে তাকিয়ে মাথা কাত করে বললাম, ভালোবাসি আপনাকে। আপনার যত্ন করে আগলে রাখাকে ভালোবাসি, যত্ন করে ভালোবাসাকে ভালোবাসি, ভালোবাসা আবৃত শাসনগুলোকে ভালোবাসি, আপনার রাগগুলোকে ভালোবাসি, ভালোবাসা মিশ্রিত চাহনিকে ভালোবাসি, লুকিয়ে ভালোবাসাকে ভালোবাসি, আমার বাবুর আব্বুটাকে ভালোবাসি। আমি চাই
আমার সকালটা তাকে দিয়েই শুরু হোক, আর রাতের সমাপ্তি তার ক্লান্ত পরিশ্রান্ত বুকেই। আমার চোখের পানি আলতো মুছে দিয়ে তার বুকে ঠাঁই দিক। আমার অধিকার খাটিয়ে ভালোবাসুক, অধিকার খাটিয়ে তার বলে দাবি করুক। আমিও না হয় তার হয়ে থাকবো। মিস্টার সাখাওয়াত, উইল ইউ বি মাই আরান এগিন? উইল ইউ বি মাই লাইফ লাইন এগিন? আরান চোখ বন্ধ করে ঠোঁট প্রসারিত করে হাসল। ফেরি লাইটের আলোতে তার তৃপ্তির হাসি চোখ এড়ায়নি আমার। চোখ খুলে তাকিয়ে আমার নাকের সাথে নাক ঘষে আলতো করে চুমু দিয়ে লোভ হাজে বলল, ইয়েস। আমার দু চোখের পাতায় চুমু দিয়ে বলল, হ্যাঁ, আমার মায়াবতীটাই আমার ভালোবাসা। আমি লজ্জায় লাল হয়ে যাচ্ছি। উনি আমার দিকে তাকিয়ে শব্দ করে হেসে উঠে আমার ডান গালে শব্দ করে চুমু দিয়ে তাকিয়ে মুচকে হাসছে। আমি ওনার পাশ থেকে সরে আসতেই উনি শক্ত করে আমার কোমর জড়িয়ে ধরল। আমি তার দিকে তাকে চোখ সরিয়ে নিলাম। উনি ফট করে আমার বাম গালে চুমু দিল। এইটুকু বাকি ছিল লজ্জায় মরে যেতে। আমি লজ্জা নিবারণ করতে ওনার বুকে মুখ গুজে দিলাম। উনি শব্দ করে হেসে উঠে এক হাত আমার মাথায় রেখে আমার ঘাড়ে মুখ গুজে দিল। আমি বারংবার কেঁপে উঠলাম তার সিক্ত ভালোবাসায়। আকাশটাও আজ ভালোবাসা বর্ষণের অপেক্ষায় আছে। ঠান্ডা শীতল বাতাস বইছে। বৃষ্টি নামলো বলে ঝিরঝির বাতাসে গুড়ি গুড়ি বৃষ্টির ঝাপটা আমার হাতে এসে পড়ছে। আরান আমার ঘাড়ে মুখ গুজে রেখে বলল, লাজুক লতা, কেন এইভাবে লজ্জায় সিটিয়ে যাও? লজ্জা পেলে তোমাকে মোহনীয় লাগে, সেটা কি জানো না তুমি? আরানের কথায় হৃদস্পন্দন বেড়ে গেল। হৃৎপিণ্ডের টিপ টিপ আওয়াজ যেন খুব জোরেই শোনা যাচ্ছে। জোর বৃষ্টি শুরু হয়ে গেল, এজন্য ভালোবাসার বর্ষণ। বৃষ্টির সাথে অনুভূতিগুলো পাল্লা দিয়ে বাড়ছে। আরানের কথায় নিস্তেজ হয়ে আমার পুরো ভার আরানের ওপর ছেড়ে দিলাম। আরান একটু নিবিড় করে জড়িয়ে আমার চুলে হাত ডুবে বলল, খোলা চুলে তোমাকে অনন্যময় লাগে, ইচ্ছে করে বুকের ভেতর ঢুকে নেই, যাতে আমি ছাড়া আর কেউ দেখতে না পায়। আমি আরানের বুক থেকে মাথা তুলে তার দিকে তাকাতেই চেষ্টা করলাম। আরান আমার ঘাট থেকে মুখ তুলে আমার দিকে তাকালো। তার প্রতিটা নিঃশ্বাস বাড়ি খাচ্ছে আমার মুখে। চোখে চোখ রেখে হাজার অনুভূতির লেনদেন হচ্ছে। আরান আমার গালে তার হাত স্লাইড করতে করতে বলল, দূরত্ব কমিয়ে একটু হবে কি আমার? হোক না আজ জীবনের বিশেষ অধ্যায়। আজকে এখান থেকে প্রতিটা মুহূর্ত তুমিময় করতে চাই মায়াবতী, দেবে কি অনুমতি? আরানের চোখে চোখ রাখার সামর্থ্য আমার নেই। একরাশ অবাধ্য লজ্জা আমাকে তার লাজুকতায় বানিয়ে দিয়েছে। আরান আমার দিকে তাকিয়ে আছে, তা আমি ঢের বুঝতে পারবো। তার এই চাহনি আকাঙ্ক্ষার, ভালোবাসা আর অজস্র মায়ার। তার সেই চাহনি উপেক্ষা করার ক্ষমতা আমার নেই। আমার সব লজ্জা ঠাঁই পেল তার বাহু ডরে। আরান মুস্কি হেসে পাজা কোলে তুলে নিয়ে বারান্দার দরজার দিকে অগ্রসর হলো, ভালোবাসা চাদরে মুড়িয়ে নিবে বলে। আমি তার বুকে মাথা রেখে তার লাজুকতা হয়ে আসি। তার চোখে চোখ রেখে তাকালেই আমার মরণ হবে। নিস্তব্ধ রাত, বৃষ্টির রিমঝিম আওয়াজে ভালোবাসা বর্ষণ, একটা স্মরণীয় ভালোবাসার রাত। দুটি মন আর সত্তার মিল, একটা নতুন স্নিগ্ধ ভোরের অপেক্ষা, ভালোবাসা মেশানো শুভ্র ভোর। জানালার থাই গ্লাস ভেদ করে আফসা আলো এসে পড়ল মুখে। চোখ কুঁচকে বন্ধ করলাম, তা বিরক্ত লাগছে। নড়তে পারছি না, কেউ বেঁধে রেখেছে মনে হয়। মিটমিট করে চোখ খুলে তাকালাম। সূর্যের মিষ্টি আলো মুখে পড়ছে। ঘড়ির দিকে তাকে দেখলাম, এটা সূর্যের প্রথম কিরণ। ভোরের আলো সবে ফুটেছে। নিজেকে কারো বাহুডোরে আবদ্ধ হয়ে থাকতে দেখে সেই দিকে ফিরলাম। আরানের ঘুমন্ত মুখশ্রী চোখে পড়ল। সিল্কি চুলগুলো এলোমেলো হয়ে কপাল ছুঁয়ে আছে। ফ্যানের হালকা বাতাসে চুলগুলো আধো আধো দুলছে। তার তপ্ত নিঃশ্বাস আমার মুখে আছড়ে পড়তেই চোখ বুজে এলো। আবার তাকালাম তার মুখের দিকে। ফর্সা গালে খোঁচা খোঁচা দাড়ি, আর তার মধ্যে জাম রঙা ঠোঁট ফুলে উঠেছে। সিগারেট না খাওয়াতে চেহারার লাবণ্যতা এক বিন্দু কমেনি। ঘুমন্ত অবস্থায় নাকি মেয়েদের অপরূপ সুন্দর লাগে, কিন্তু আমার সেই ধারণা বদলে গেল আমার পাগলাটে বরকে দেখে। তার চোখ দুটো খুব সুন্দর। চোখের পাপড়িগুলো ঘন, তবে খুব কাছ থেকে দেখলে বোঝা যায় তার চোখের পাপড়িগুলো ক্রস করা। দেখলে মনে হয় কেউ ইচ্ছে করে দুটো পাপড়িকে কেঁচির মতো করে লাগিয়ে দিয়েছে।
আমি আলতো করে হাত উঠিয়ে তার গালে স্পর্শ করলাম। রাতের কথা মনে হতেই হাত গুটিয়ে তার বুকে মুখ লুকিয়ে ফেললাম। কিছুক্ষণ পর মুখ তুলে আবার তাকালাম। সকল লজ্জা একপাশে রেখে হাত দিয়ে তার গাল আলতো করে স্লাইড করলাম। তার চুলগুলো খুব সুন্দর, তাই নিজের অজান্তে হাত দিয়ে তার চুলে আঁকিবুকি করতে লাগলাম। হুট করে আরান চোখ মেলে তাকাতেই ভড়কে গেলাম। আমি যখন তার চুলগুলো নিয়ে ব্যস্ত তখন আরান চোখ খুলে তাকালো। আমি থতমত মুখে তার দিকে তাকিয়ে হাত সরাতে আরান বলল, কি ব্যাপার বউ, আমার ঘুমের সুযোগ নিচ্ছ? এমনিতেই দেখতে পারো, লুকিয়ে দেখার কি আছে? কালকের পর বুঝলে না আমি তোমার। আরানের কথায় কান দিয়ে ধোয়া বের হচ্ছে, লজ্জায় দুগাল গরম হয়ে গেছে। আরান দুষ্টু এসে বলল, এখনো লজ্জা কাটেনি মিষ্টু? আরানের কথায় আরানের বুকে মুখ লুকিয়ে ফেললাম। আরান শব্দ করে হেসে উঠল। তার হাসির শব্দ আমার হৃৎপিণ্ডে বারবার ধাক্কা দিচ্ছে। আরান আমাকে জড়িয়ে ধরে বলল, মিষ্টি চলো ফ্রেশ হয়ে নিয়ে, ভোরের আলো ফুটছে বলে। আরানের বুকে মুখ লুকিয়ে বললাম, আগে আপনি যান। আরান আমাকে ছেড়ে উঠে গেল। আরান যেতে এলোমেলো শাড়ি গুছিয়ে নিলাম। আরান ওয়াশরুমের দরজা খুলে আবার বের হয়ে এলো। আমি প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে তাকাতেই আরান হুট করে পাজা কোলে তুলে নিল। তার এহেন কাণ্ডে চিৎকার করতে আরান তাড়াহুড়ো করে বলল, চুপ চুপ, একদম চুপ, মেয়ে উঠে যাবে, তখন তোমার খবর আছে। তার কথা বুঝতে পেরে মুখে হাত দিয়ে চুপ করে থেকে আবার বলে উঠলাম, আপনি না ফ্রেশ হতে যাবেন, তাহলে আমাকে এইভাবে কোলে নেওয়ার মানে কি? আরান দুষ্ট এসে আমার নাকে নাক ঘষে বলল, একসাথে ফ্রেশ হবো তাই। তার কথায় চোখ বড় বড় করে তাকিয়ে আসি। উনি টুপ করে নাকে চুমু দিতে দুহাত দিয়ে মুখ ঢেকে রেখে বললাম, প্লিজ এমন করবেন না, আপনি গিয়ে ফ্রেশ হয়ে নিন, আমি পরে যাব। এমন করলে আমি কিন্তু মরেই যাব। আরান প্লিজ। আরান আমার কথা শুনলই না, বরং ওয়াশরুমে নিয়ে দাঁড় করিয়ে দিল। সুযোগ বুঝে পালাতে যাব তার আগে আরান দরজা বন্ধ করে দিল। অসহায় চোখে তার দিকে তাকালাম। উনি দেয়ালের সাথে চেপে আমার দুপাশে হাত রেখে ভাবুক হয়ে বলল, তুমি যে এইভাবে পালাই পালাই করো, এইবার তো আমাকে কুদ্দুসের বউয়ের বিবাহিত ব্যাচেলর পার্টিতে যেতে হবে মিষ্টু। যার যার বউয়েরা বরের কাছ থেকে পালাই পালাই করে, ওই পার্টি সেই বরদের জন্য, বুঝলে মিষ্টু? ওনার কথার ধরন বুঝতে পেরে মুখ ফুলিয়ে তাকালাম। উনি যে আমাকে পিঞ্চ করে কথাটা বলল তা আমি ঢের বুঝতে পেরেছি। আমার মুখ ফুলিয়ে থাকা দেখে উনি চোখ টিপে মেরে কপালে আলতো চুমু দিয়ে বলল, তুমি ফ্রেশ হয়ে বাইরে আসো, আমি তোমার পরে ফ্রেশ হব। আমি মাথা নিচু করে মুচকি হাসলাম। উনি আমার মুখের দিকে ঝুঁকে তাকে বলল, কিছু লজ্জা না রেখে দিলাম তোমার কারে, লাজুক হাসি আর লজ্জা মাখা মুখ দেখব বলে। ওনার কথায় এক ঝাঁক লজ্জা জেঁকে বসেছে। উনি আলতো হাতে আমার গাল ছুঁয়ে দিয়ে দরজা খুলে ওয়াশরুম থেকে বেরিয়ে গেল। আমি ফ্রেশ হয়ে দেখি জামা কাপড় নেই। আরান যেভাবে নিয়ে এলো তাতে না থাকারই কথা। আমি দরজার এপাশ থেকে ডেকে উঠলাম, আরান আপনি কি শুনতে পাচ্ছেন? আরান মনে হয় দরজার পাশেই ছিল। উনি দরজায় টোকা দিয়ে বলল, মিষ্টু দরজা খোলো, চেঞ্জ করার জন্য কিছুই তো নিলে না। ওনার কথায় হাসি ফুটে উঠল মুখে। দরজা হালকা খুলে মাথা বের করতে দেখলাম আমার উনি দরজার সামনে দাঁড়িয়ে আছে আমার জামা কাপড় নিয়ে। আমি তার দিকে হাত বাড়াতেই হাতে জামা কাপড় তুলে দিয়ে বলল, তাড়াতাড়ি চেঞ্জ করে নাও, নয়তো ঠান্ডা লেগে যাবে। আমি তার কথা মতো তাড়াতাড়ি চেঞ্জ করে নিলাম। বের হয়ে ওনাকে ফ্রেশ হতে পাঠালাম। পরীকে জোর করে উঠালাম। এই মেয়েটাকে ঘুমের মধ্যে কেউ পুরো পৃথিবী ভ্রমণ করালেও বলতে পারবে না ঘুম কাতুরে মেয়ে। এত সকাল সকাল ওঠার অভ্যাস নেই, তাই ঘুমে ঢুলু ঢুলু চোখে তাকিয়ে আধো গলায় বলল, মাম, মা। মেয়েটা বুকে জাপটে ধরে আদর করতে লাগলাম। আমার কলিজাটা। জগ থেকে পানি নিয়ে হালকা করে মুখে মুছে নিলাম। মুখে পানি দেওয়াতে সে ভীষণ বিরক্ত। পরীকে ফ্রেশ করিয়ে খাইয়ে দিলাম। পরীকে নিয়ে বারান্দায় দরজা খুলে বারান্দায় চলে গেলাম। দোলনায় বসে আছি মামে। পরী বাইরে তাকিয়ে হাততালি দিচ্ছে। ছোট আর নরম তুলতুলে হাততালি, হাতে তালির আওয়াজ হয় না। মেয়ের দিক থেকে চোখ সরিয়ে বাইরে তাকালাম। বৃষ্টি স্নাত ভোর, স্নিগ্ধ শীতল বাতাসে ভেজা মাটির গন্ধ পাচ্ছি, তার থেকে কামিনী ফুলের ঘ্রাণ। আরান বারান্দায় এসে আমাদের দিকে তাকিয়ে মুচকি হেসে আমার চুল থেকে টাওয়াল খুলে নিল। আমি তাকিয়ে তার মতিগতি বুঝতে চেষ্টা করছি। পরী তার বাবাকে দেখে বুবু করছে। আরান আমার চুল মুছে দিতে দিতে বলল, চুল ছেড়ে ঘুমাবে না একদম? তোমার সব চুল আমার পিঠের নিচে পড়ে মাঝে মাঝে ঘুমের ঘরে পেঁচিয়ে যাই।
আরানের কথায় ফিক করে হেসে দিলাম। হেসে উঠে বললাম, এই জন্যই বলি একটু ছোট করে ফেলি। আরান কপট রাগ দেখে বলল, এইসব কথা মাথায় আনবে না। যদি মাথায় আসে তখন ঠুসঠাস মেরে বুঝিয়ে দেব আমি তোমার বড়, আর আমার কথা শুনতে তুমি বাধ্য। তার কথায় হেসে উঠে তার পেটের সাথে মাথা ঠেকে বললাম, ঠিক আছে, এখন মেয়েকে কোলে নিন, কাল দুপুর থেকে আপনাকে দেখেনি। আরান আমার মাথায় হাত বুলিয়ে আমার পাশে বসে পরীকে কোলে নিয়ে আদর করতে লাগলো। পরী খুশিতে বাকবাকুম হয়ে আরানের মুখে আরানের মতো করে আদর দিতে চাচ্ছে, কিন্তু আদর কম, সারা মুখে থুতু লাগাচ্ছে বেশি। তাদের বাপ বেটির ভাব দেখে আমি উঠে কিচেনের উদ্দেশ্যে বেরিয়ে আসলাম। সবার জন্য নাস্তা রেডি করব। আজ 2 দিন কেটে গেছে, এর মধ্যে মা বাবা এসেছে, সকালে এসে বিকেলে চলে গেছে, আমাদের বাসায় যেতে বলে গেছে। একদিকে আরানের ভালোবাসা বাড়ছে, বই কমছে না। এত দুষ্টুমি সে কই লুকিয়ে রেখেছিল আল্লাহ জানে। আজ যে সন্ধ্যা থেকে পরি চুপচাপ কোলে শুয়ে আছে, মেয়েটা এইভাবে শুয়ে থাকার মেয়ে না। আমার মনের মধ্যে চাপা টেনশন কাজ করছে, বিছানায় রাখলে কেঁদে ওঠে। বুঝতে পারছি না মেয়েটার কী হয়েছে, কিছুই খাচ্ছে না। মামনি নিজেও টেনশনে আছে। আরানকে কল করেছি কিন্তু কল রিসিভ করছে না। বাবাইয়েরও একই অবস্থা। অবশ্য আজ আমাদের কোম্পানির নাকি জরুরি মিটিং আছে, তাই। পরীর গায়ের তাপমাত্রা বাড়ছে, আমার চোখ ফেটে জল গড়িয়ে পড়ছে। মামনি বারবার বাবাই আর আরানের নাম্বারে কল দিয়ে যাচ্ছে। বাড়িতে 2টো গাড়ি, সে 2টো নিয়ে গেছে। আজ আরানের ওপর রাগ হচ্ছে, তার সাথে তীব্র অভিমান জমা হচ্ছে। পরীর মুখ লাল হয়ে গেছে। আমি তাকে কাঁথা মুড়িয়ে বুকের সাথে জড়িয়ে ধরে রেখেছি। মামনি খালাকে পাঠালো দারোয়ানকে দিয়ে সিএনজির ব্যবস্থা করতে। মামনি ততক্ষণে আমাদের ফ্যামিলি ডাক্তার কল দিয়ে যাচ্ছে। বলে না বিপদের সময় কোনো কাজই ঠিক হয় না, আমাদের ক্ষেত্রে তাই হয়েছে। মেয়েটা কেমন নিস্তেজ হয়ে পড়ে আছে। খালা এসে জানালো সিএনজি গেটের বাইরে দাঁড়িয়ে আছে। আমি পরীকে বুকে জড়িয়ে কোনো রকম বেরিয়ে পড়লাম, মাথায় ঘোমটা টেনে দিয়ে। নিজেকে কেমন যেন পাগল পাগল লাগছে, বুক ফেটে যাচ্ছে। খালাকে বাড়ির দায়িত্ব দিয়ে গেটের বাইরে এসে দাঁড়ালাম। তখন বাড়ির দিকে আরানের গাড়ি আসতে দেখলাম। মামনি আমার দিকে তাকিয়ে বলল, মিষ্টি, আরান আসছে, চল ওর গাড়িতে করেই যাই, তাহলে তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। আমি দৃষ্টি শূন্য হয়ে তাকিয়ে আছি। আরান আমাদের সামনে গাড়ি থেমে তড়িঘড়ি করে বের হয়ে পড়ল। প্রায় 9টা বাজতে চললো। তোমরা বাইরে কি করছো? আমি কথা বলছি না দেখে মামনি আরানের হাত চেপে ধরে বলল, বাবা, পরীর খুব জ্বর এসেছে, ওকে হাসপাতালে নিতে হবে। আমার নাতনিটা সন্ধ্যা থেকে নিস্তেজ হয়ে আছে, তাই তো হাসপাতালে যাওয়ার জন্য বের হলাম। আরান মুখ থমথম করে স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। মামনি হাত ঝাঁকি দিতে আরান তাড়াতাড়ি গাড়ির দরজা খুলে দিয়ে বলল, আম্মু তাড়াতাড়ি করো, তাহলে মিষ্টি গাড়িতে ওঠো। আমি আরানের কথায় ব্যাক সিটে বসলাম। মামনি আমার পাশে বসলো। পরি আধো আধো চোখ খুলে তাকিয়ে আছে। কলিজা পুড়ছে, আমার চোখের পানি বাঁধ ভেঙে পড়ছে। মামনি দোয়া পড়ে ফু দিচ্ছে পরির গায়ে। আরান ফার্স্ট ড্রাইভ করছে আর এক হাত দিয়ে নিজের চুলগুলো টানছে। আফসোস করছে আরান। পরি আওয়াজ ছোট হয়ে গেছে। মিটমিট করে তাকিয়ে দুর্বল গলায় কিছুক্ষণ পরপর একটা বুলি বলছে, মাম 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 মা। পরির ডাক আমার বুক ক্ষত বিক্ষত করছে। প্রায় 25 মিনিট পর হাসপাতালে পৌঁছলাম। আরান দরজা খুলে দিতে বেরিয়ে পড়লাম। মামনি আর আরান হাসপাতালের ভেতরে গেলাম। ডাক্তার রেহনার চেম্বারে গেলাম। উনি প্রথম থেকে পরীকে দেখছে, তাই পরীকে মামনির কোলে দিতে কেঁদে উঠল। তাই আমি কোলে নিয়ে ভেতরে গেলাম। ডাক্তার রেহনা আমাদের দেখে অবাকই হলেন। আরানের দিকে তাকিয়ে উনি বলল, রিল্যাক্স হন মিস্টার সাখাওয়াত, আর বলুন কি হয়েছে। তখন মামনি নিজে ডাক্তারকে সব বলল। ডাক্তার রেহানা পরীকে তার পাশে রাখা বেবি বেডে শুয়ে দিতে বলল। উনি পরীর গায়ে হাত দিয়ে আমার দিকে তাকিয়ে বলল, ওর তো অনেক জ্বর। আমি নিচের দিকে তাকিয়ে চোখের জল ফেলছি। ডাক্তার রেহানা পরীকে চেক করলো। পরীর জ্বর স্বাভাবিকের তুলনায় বেশি। উনি কপাল কুঁচকে রেখেছে। ওনার চেহারার প্রতিক্রিয়া দেখে আমার কলিজা মুচড় দিচ্ছে। মামনি পরীকে কোলে নিয়ে এলো। ডাক্তার তার চেয়ারে বসে মুচকে এসে বলল, যদি এটা তেমন কোনো চিন্তার বিষয় না, কিন্তু এই ছোট প্রিন্সেসের জন্য এইটা অনেক কিছুই। আমি অশ্রুসিক্ত চোখে ডাক্তারের দিকে তাকালাম। ডাক্তার রেহানা আরানকে উদ্দেশ্য করে বলল, আপনাকে তো প্রথম থেকেই বলেছিলাম মিস্টার সাখাওয়াত, পরী তার মায়ের গর্ভে থাকা অবস্থায় তার প্রতি বেশি না হলেও অবহেলা করেছিল। আর তার কারণ হয়তো আমার নিজেরও অজানা, তাই পরীর শরীরে কিছু ঘাটতি আছে। সময়ের সাথে ঠিক হয়ে যাবে, তবে সময় লাগবে। পরীর সাধারণ অসুস্থতাগুলোকে পরীকে একটু বেশি কাবু করে ফেলবে, তাই বেশি চিন্তিত হবেন না, বরং নিয়ম মেনে তার চিকিৎসা করাতে হবে। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, এখন পরীর কী হয়েছে?
ডাক্তার রেহানা মুচকি এসে বলল, এইটা নর্মালি সব বাচ্চারই হয়ে থাকে। মাড়ি ফেটে দাঁত ওঠার সময় বেশিরভাগ বাচ্চার জ্বর আসে। গ্রামের বয়স্ক মানুষ হলে এটাকে তেমন গুরুত্ব দিত না, বলতো বাচ্চাদের দাঁত উঠলে এমনই হয়। আমার বড় ছেলের বয়স যখন 6 কি 7 মাস তখন এমন হয়েছে। আমিও প্রথম মা হয়েছিলাম, তবে ডাক্তার হওয়া সত্ত্বেও ঘাবড়ে গেছি। কিন্তু এইখানে সমস্যা পরীকে নিয়ে। ডাক্তারের প্রথম কথায় আমরা 3 জনই স্বস্তি বোধ করলো, শেষের কথাটা শুনে ঘাবড়ে গেলাম। ডাক্তার রেহানা পরীর দিকে এক পলক তাকে বলল, পরী রোগ প্রতিরোধ ক্ষমতা বাকিদের থেকে একটু কম, তাই নর্মাল বিষয়গুলো খুব বেশি কাবু করে ফেলে, চিন্তা করবেন না। আমি কিছু ঔষধ প্রেসক্রাইব করে দিচ্ছি, আর এইখানে ওকে 1 ডোজ দিয়ে দিচ্ছি। জ্বর সারতে 3 দিনের মতো লাগবে, আপনারা ঘাবড়ে যাবেন না প্লিজ। আরান ডাক্তারের লেখা প্রেসক্রিপশন নিয়ে বলল, তোমরা ম্যামের কেবিনে বসো, আমি ওষুধগুলো নিয়ে আসি। আরান চলে গেল ওষুধ আনতে। আমি বসে আছি। ডাক্তার তখন বলল, পরীর মিষ্টি মা, এত ভেঙে পড়লে চলবে না, একদম ভেঙে পড়বে না। বাচ্চাদের প্রতি সিজন চেঞ্জের সময় এমন জ্বর হয়, এটা স্বাভাবিক ব্যাপার। এত ঘাবড়ে গেলে বাচ্চা সামলানো মুশকিল। চিন্তিত না হয়ে বরং পরীর একটু বেশি খেয়াল রাখতে হবে। আমি মনে করি পরীর জন্য পরীর মিষ্টি মা মহা ঔষধ। ডাক্তারের কথা মুচকে হাসলাম। মামুনি আমার দিকে তাকিয়ে ডাক্তারকে উদ্দেশ্য করে বলল, আপনাকে কি আর বলবো, পরী কাঁদলেও মিষ্টি কেঁদে ভাসায়, আর আজকে হয়তো সন্ধ্যা থেকে কাঁদছে। আর মেয়েটাও হয়েছে মা পাগল, পরীর কোল ছাড়া থাকতেই চায় না। ডাক্তার স্মিত হেসে বলল, যা বলেছেন, তবে আমরা আমাদের সন্তানদের ততটুকুই ভালোবাসি মিষ্টি, তার থেকে একটু বেশি ভালোবাসে, কারণ আমরা হারাইনি, মিষ্টি হারিয়েছে, আর হারিয়েছে বলেই বেশি ভালোবাসে। মামনি বলল, কিন্তু এখন পরী মিষ্টির ফুল, তাই মিষ্টি দুজনেই সমান ভালোবাসে। আসলে মামনির কথাটাই সত্যি, পরী আমার ফুল, তাই দুজনেরই ভালোবাসা, আমি পরীকে বাসি। ডাক্তার পরীকে 1 ডোজ ঔষধ দিল। কিছুক্ষণ পর আরান আসলো ঔষধ নিয়ে। তখন ডাক্তারের থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম। পরীর গায়ের তাপমাত্রা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, বাড়িতে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে তাপমাত্রা। বাড়িতে পৌঁছে আমি পরীকে বিছানায় শুয়ে দিলাম। এখন রাত 10টা। পরীকে খাইয়ে ঘুম পাড়ালাম মাত্র। আমার খেতে ইচ্ছে করছে না, তাই বারান্দায় বসে রইলাম। আরান নিচে গেছে, মামনিকে ডেকেছে, তাই মামনি। আমার আরানের প্রতি তীব্র অভিমান জমা হয়েছে, এতটাই অভিমান জমা হয়েছে যে বুক ভার লাগছে। সন্ধ্যার কথা মনে হতেই বুক ফেটে যাচ্ছে। দোলনায় পা তুলে বসে হেলান দিয়ে চোখ বন্ধ করে রেখেছি। চোখের কার্নিশ বেয়ে 2 ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ছে। চোখের কার্নিশে কারো স্পর্শ পেতে চোখ বুলালাম। সামনে দাঁড়িয়ে আছে আরান। আমি তার দিকে তাকিয়ে মুখ ফিরে নিলাম। আরান আমার মুখ ধরে ফেরাতেই প্রচণ্ড রেগে গেলাম, হাত ঝাড়া দিয়ে ফেলে দিলাম। আরান আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, কি হয়েছে মিষ্টি, তুমি কথা বলছো না কেন? প্লিজ রেগে থেকো না, কথা বলো মিষ্টি। আমি রক্তচক্ষু নিয়ে তার দিকে তাকিয়ে বললাম, আপনার মোবাইল কোথায়? আরান চিন্তিত হয়ে বলল, কেন? আমি রেগে বললাম, কেন বলতে বলিনি, জাস্ট জিজ্ঞেস করেছে আপনার মোবাইল কোথায়। আরান ট্রাউজারের পকেট থেকে মোবাইলটা বের করে আমার সামনে ধরে বলল, এই যে মোবাইল। আমি তার দিকে তাকিয়ে বললাম, চেক করুন কয়টা কল এসেছে। আরান মোবাইলের লক খুলে হাঁ করে তাকিয়ে আছে। আমি আবার জিজ্ঞেস করলাম, কয়টা কল? আরান আমার দিকে তাকিয়ে বলল, আম্মুর নাম্বার থেকে 35টা, তোমার নাম্বার থেকে 50টা। আরানের কথা আমি তাচ্ছিল্য করে হেসে বললাম, এমন দিন আসবে হয়তো মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে থেকে আপনাকে এমন করে ডাকবো, কিন্তু আপনি সাড়াই দিবেন না। আরান, আমি আমার ওপর হওয়া সব মেনে নিতে পারবো, কিন্তু আমার বাচ্চার ক্ষেত্রে তিল পরিমাণও মেনে নিতে পারবো না। আরান আমার দিকে স্তব্ধ হয়ে তাকিয়ে আছে।